বসন্তের পাতা ঝরা এই স্নিগ্ধ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সকালের বাংলাদেশ। দর্শক, শুরুতেই জানিয়ে দিতে চাই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল সেই বিষয়ে। আজ শুক্রবার ২৭ ফাল্গুন ১৪২৭, ১২ই মার্চ ২০২১, ২৭ রজব ১৪৪২। ১৩৬৫ সালের এই দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৬০৯ সালের এই দিনে বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়। ১৭৮৯ সালের এই দিনে আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়। ১৭৯৯ সালের এই দিনে অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮৬৭ সালের এই দিনে শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে। ১৮৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকা-কোলা বিক্রি শুরু হয়। ১৯০৪ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম ইলেকট্রনিক ট্রেন চালু হয়। ১৯৩০ সালের এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৬৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৯ সালের এই দিনে সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে। ১৯৭২ সালের এই দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ হয়। দর্শক, চলছে করোনাকাল, তাই শরীর আর মনকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের এবারের আয়োজন যোগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন রুলি, আছেন আর্কিটেক্ট মোহাম্মদ আলাউদ্দিন। চলুন তাহলে শুরু করা যাক। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন সবাই চাই আমরা, কিন্তু সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন পেতে গেলে আমাদেরকে এটাতে এই বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ সুস্থ দেহের জন্য করণীয় কি সেটা ঠিক করতে হবে, প্রশান্ত মনের জন্য করণীয় কি সেটা করতে হবে, কর্মব্যস্ত থাকার জন্য কি করতে হবে সেটার প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে, সেই প্রক্রিয়াটাকে অনুশীলন করতে হবে। সেই সঙ্গে একটা সুখী জীবন পাওয়ার জন্য সুখী জীবনের যে জিনিসগুলো অন্তরায় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবো। এবং যোগা একটা লাইফস্টাইল, যে লাইফস্টাইল আমাদেরকে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন উপহার দিতে সহযোগিতা করে। চলুন তাহলে আজকের এই সুখী জীবনের পথে আমরা যাত্রা শুরু করি। আজকে আমরা একটা আসন চর্চা করব, সেই সঙ্গে একটা প্রাণায়াম চর্চা করব। যেই আসন প্রাণায়াম আমাদেরকে বিশেষ করে স্ট্রেস, টেনশন, স্নায়বিক উত্তেজনা, ডিপ্রেশন এগুলো কাটাতে সহযোগিতা করবে, আমাদেরকে আরাম প্রদান করবে, রিল্যাক্স মোডে থাকতে সহযোগিতা করবে। সেই ধরনের আসন এবং প্রাণায়াম আজকে আমরা অনুশীলন করব। তো আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে খুব মজার, এটা হচ্ছে শশকাসন। শশকাসনের নানান ধরনের পশ্চার রয়েছে, নানান ধরনের শশকাসনের পশ্চার রয়েছে। সেই পশ্চারগুলোকে এক এক বইয়ে এক এক যোগা নিয়ে যারা গবেষণা করছেন তারা সেইভাবে দেখিয়েছেন। তো আজকে আমরা সহজভাবে একটা দেখাবো শশকাসন, যাতে সবাই আমরা অনুশীলন করতে পারি, বডিটা রিল্যাক্স হয়ে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। সেই সঙ্গে আরও অনেক বেনিফিট আছে শশকাসনের, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে অবহিত করব। তো আজকের আসন শশকাসন, রাবিট পশ্চার। এই রাবিট পশ্চারটাকে আমরা এখন অনুশীলন করব। কি করতে হবে? প্রথমে আমরা বজ্রাসনে বসবো। তো আমরা আস্তে আস্তে একটু বজ্রাসনে বসে যাই। বজ্রাসন, প্রিয় দর্শক, আমরা নানান পর্বে দেখেছি আপনাদেরকে। বজ্রাসনটা হচ্ছে খুব সহজ। দুপায়ে হাত দুটো হাঁটুর উপরে থাকবে, দুপায়ের যে বড় আঙ্গুল আছে এক থাকবে, গোড়ালের দুটো একটু সরে থাকবে, সেই জায়গায় আপনার হিপটাকে বসিয়ে দেবেন। ওনারা যে পশ্চারে বসে আছেন সেটাই হচ্ছে বজ্রাসন। তো বজ্রাসনে মেরুদণ্ড আমাদের স্ট্রেট থাকছে, হাত দুটো হাঁটুর উপরে থাকছে। এবং এই আসনে আমরা আগেও আলোচনা করেছি, এটা হচ্ছে খাবারটাকে হজম করার জন্য চমৎকার একটা আসন, বজ্রাসন। এই বজ্রাসন থেকে আমরা শশকাসনে যাব। শশকাসন, তো কি করতে হবে? আমরা বজ্রাসনে বসে আছি, এবার দুই হাঁটুটাকে একটু ফাঁকা করি আমরা, একটু ফাঁকা করে দুই হাতটা আমরা ভূমিতে স্পর্শ করাই, হাতের উপর
ভর করে অথবা হাতের সাহায্যে আমরা হাঁটু দুটোকে আরো বেশি করে ফাঁকা করি। আপনি যতটুকু পারেন ততটুকু, as much as you can, হ্যাঁ, যতটুকু পারা যায় করলেন। এবার আস্তে আস্তে আমাদের হাত দুটো, এই যে আমাদের বডির সঙ্গে হাত দুটো লেগে আছে, এবার আস্তে আস্তে হাত দুটোকে আমরা সামনের দিকে দিয়ে দেব এবং আমাদের যে চিবুক যেটা আছে চিবুকটাকে ভূমিতে স্পর্শ করে বিশেষ একটা শেপ হবে, আপনারা দেখলেই বুঝতে পারেন। হ্যাঁ, স্টার্ট। একদম রিল্যাক্সেটিভ একটা রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে টোটাল শরীরের, আরাম করে আপনি থাকবেন। এই হচ্ছে আমাদের শশকাসনের ফাইনাল স্টেজ, রিল্যাক্সেটিভ, ভেরি রিল্যাক্সেটিভ। এবং এই জায়গাগুলো স্ট্রেস পড়ছে কিন্তু আরামে আছে, বডিটা কিন্তু আরামে আছে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা আবার চলে আসবো। কতক্ষণ থাকবো? মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আপনি আরো বেশি সময় নিয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই। এবার আস্তে আস্তে আমরা যে পজিশনে ছিলাম আবার ফেরত চলে আসি। আস্তে আস্তে হাত দুটোকে নিয়ে যাই ধীরে 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 ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে আমরা নিয়ে যাই, হ্যাঁ, এবং হাত দুটোকে হাঁটুর উপরে রাখি। আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা হাত দুটো রাখলাম, হাঁটুটাকে ক্লোজ করলাম, আবার বজ্রাসনে বসে পড়লাম। এই হলো একবার আপনি বজ্রাসনে বসলেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করলেন, হাত দুটো সামনে চলে গেল, চিবুকটাকে আপনি ভূমিতে স্পর্শ করালেন, সামনের দিকে তাকিয়ে থাকলেন অথবা চোখটাকে বন্ধ করে আপনি ভাব করবেন যে সামনের দিকে তাকাচ্ছেন, তাহলেও হলো। এই হচ্ছে আমাদের শশকাসন। আমরা প্রসেসটাকে আরেকবার একটু দেখে নিই। শশকাসন, হ্যাঁ, আবার একটু করেন। 2 হাত ভূমিতে রাখেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করেন যতটুকু পারা যায়। এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে চলে যাব। হ্যাঁ, একদম রিল্যাক্স করে থাকবেন, আরাম। 10 সেকেন্ড থেকে মিনিমাম 30 সেকেন্ড অবস্থান করব, তারপরে আস্তে আস্তে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার ধীরে ধীরে আমরা আগের পজিশনে চলে আসি, হাত দুটো নিয়ে যাই, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা ক্লোজ করি, বজ্রাসনে বসি, এই হলো 2 বার। এইভাবে আপনি এক সিটিংয়ে এটাকে কমপক্ষে 3 থেকে 5 বার আপনাকে করতে হবে। আসনটা কমপক্ষে 3 থেকে 5 বার। প্রত্যেকবার আপনি সময় নিচ্ছেন, অবস্থানকালীন সময় হচ্ছে আপনার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আরো বেশি করবেন। এই গেল আমাদের শশকাসন। এবার একটু সামনের দিকে মুখ করে আমরা বসি, বজ্রাসনে বসি সামনের দিকে মুখ করে। প্রিয় দর্শক, আমরা শশকাসন দেখলাম, কি লাভ হয় আমাদের, কি উপকার। দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস দূরীকরণে চমৎকার ভূমিকা পালন করে এই শশকাসন। আপনি যখন এই আসনটা করছেন আপনি দেখবেন যে রিল্যাক্স ফিল করছেন, বডিটা শান্ত হয়ে যাচ্ছে, আরাম লাগছে। আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, ভালো লাগছে না, একটা মনমরা ভাব লাগছে, তারপরে শরীর কেমন জানি আলস্যতা অনুভব করছেন, কি করেন? এটা করেন, দেখবেন যে আপনি আবার প্রাণশক্তি পাচ্ছেন, বডিটা বিশ্রাম পেয়ে কাজের জন্য উপযুক্ত হচ্ছে। এই আসন শুধু যে আমাদেরকে বিশ্রামের জন্য সহযোগিতা করে তা না, প্রশান্তি দেয় তা না, এটা আমাদের প্রজনন তন্ত্র এটাকে শক্তিশালী করে, উন্নত করে। রিপ্রোডাক্টিভ সিস্টেম জনিত যে সকল অসুখ বিসুখ হয় সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখছে। এটা যখন আমরা করছি আমাদের ইন্টারনাল অর্গানগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে, হ্যাঁ, একদম ক্ষুদ্রান্ত বৃহদন্ত থেকে শুরু করে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সেগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে। আপনার হজম শক্তি বাড়ছে। আপনি যখন এই আসনটা করছেন আপনার হাতের এক্সারসাইজ হচ্ছে, পায়েরও অনুশীলন হচ্ছে, যার ফলে হাত পা শক্তিশালী হয়। বিশেষ করে যাদের হাঁটুতে সমস্যা তারা যখন এটা করেন, তাই হাঁটুর ইউরিক অ্যাসিড এবং নানান ধরনের ব্যথা বেদনা হয় সেগুলো থেকেও কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ হাত পা শক্তিশালী হচ্ছে, শরীর মনে এক অসীম আনন্দ বিরাজ করে, হ্যাঁ, একটা প্রশান্তি ভাব আপনার মধ্যে বিরাজ করে। আপনি যখন এই আসন করবেন দেখবেন যে না, শরীর রিল্যাক্স হচ্ছে, মনটা প্রশান্ত হচ্ছে। তো এই শরীর মনে প্রশান্তি আনয়নের জন্য এই আসনটাকে আমরা কাজে লাগাতে পারি এবং সেটার নাম হচ্ছে শশকাসন। তো এটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। এবার আমরা ধীরে ধীরে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। তো আজকের প্রাণায়ামটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ শশকাসন থেকেই আমরা প্রাণায়ামটা করব এবং এই জন্য এটাকে বলা হয় শশকাসন প্রাণায়াম। শশকাসন প্রাণায়াম, শশকাসন ব্রিদিং, দম নেব, দম ছেড়ে দেব। আর আগে যে আমরা আসনটা করলাম, এই আসনে আমাদেরকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। এই প্রাণায়াম
করার আগে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে শশকাসন অবস্থায় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে যে আপনার এই অঙ্গগুলোর উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম সেগুলোকে আপনি ভিজুয়ালাইজ করবেন, মনের চোখে দেখবেন, মনোসংযোগটা দেবেন। কারণ আধুনিক যোগাতে, কোয়ান্টাম যোগাতে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় যে আপনি আসন করা অবস্থায় ভিজুয়ালাইজ করছেন, মনোছবি দেখছেন যে এই উপকারগুলো হচ্ছে। তো এটাকে আপনারা অনুশীলনে রাখবেন। তো এবার আসি আমরা শশকাসন প্রাণায়াম কীরকম করে করতে হবে। প্রসেসটা খুব সহজ, প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন। আমরা প্রথমে বজ্রাসনে বসে থাকবো, তারপরে বজ্রাসনে দুই হাত যেহেতু আমাদের হাঁটুর উপরেই থাকছে, ডান হাতটাকে আমরা মুঠি পাকিয়ে নেব এবং সেটাকে আমরা পেছনে নিয়ে যাব, পিঠে নিয়ে যাব। তারপর বাম হাত দিয়ে আমাদের কবজিটাকে আমরা ধরবো, অর্থাৎ ডান হাতটা যেটাকে আপনি মুষ্টি পাকিয়ে রাখলেন, মুঠি পাকিয়ে রাখলেন, সেটার এই কবজি এটা এইভাবে আমরা ধরব পেছন দিক থেকে। আমি দেখালাম সামনের দিক থেকে, ওনারা দেখাবেন পেছন দিক থেকে, এইভাবে ধরে রাখবো। তারপর আরো কিছু প্রক্রিয়া আছে, আমরা দম নিতে নিতে মাথাটাকে পেছন দিকে নিয়ে যাব, তারপর দম ছাড়তে ছাড়তে আমরা আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে দম নিতে নিতে পেছন দিকে আমরা যাচ্ছি, দম ছাড়তে ছাড়তে আমরা ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে কপালটাকে আমরা ভূমিতে স্পর্শ করাচ্ছি। দ্যাটস দ্য প্রসেস শশকাসন প্রাণায়াম। তাহলে আমরা শুরু করি। আমরা এখন বজ্রাসনে বসে আছি। এবার ডান হাতটাকে আমরা মুষ্টিবদ্ধ করি, মুঠি পাকিয়ে রাখি, ফিস্ট করলাম। এই ফিস্টটাকে এবার আমরা পিঠে নিয়ে যাব, পেছনে নিয়ে যাব, পেছনে নিয়ে আসেন। এবার বাম হাত দিয়ে বাম হাতটাকে পেছন দিকে নিয়ে এটাকে ধরে ফেলবো আমরা, এই স্টাইলে আমরা ধরে ফেললাম। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে, মাথাটাকে পেছন দিকে নিয়ে যাই, দম নিচ্ছি, পেছন দিকে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে যাচ্ছে। এবার দম ছাড়তে ছাড়তে আমরা স্পর্শ করাবো, কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো। যাই, আস্তে আস্তে যাই। খুবই মজার প্রাণায়াম, শশকাসন প্রাণায়াম। আবার ধীরে ধীরে দম নিতে নিতে আমরা সোজা হব। দম নিতে নিতে সোজা হয়, গুড। যাচ্ছে, মাথাটা আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে, মাথাটা পেছন দিকে যাচ্ছে। রিল্যাক্স, রিল্যাক্স ওয়েতে প্রাণায়াম করতে হয়, ধীরে সুস্থে। আবার আমরা সামনের দিকে যাই, একটু করতে থাকেন, এটা করতে থাকেন। প্রিয় দর্শক, আমরা যে প্রাণায়ামটা দেখছি সেটা হচ্ছে শশকাসন প্রাণায়াম। প্রাণায়ামের মূল উপকার হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস যত শক্তিশালী, করোনা ভাইরাস বলেন, যে কোনো ধরনের আক্রমণ বলেন, সেই আক্রমণগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ আপনি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী করতে পারছেন। তো এই প্রাণায়াম যখন করছেন, আপনার শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তাদের কিন্তু উপকার হয়। যদি ডাক্তার নিষেধ না করে থাকেন তাহলে আপনি এটাকে অনুশীলন করবেন। পেছন দিকে যখন যাচ্ছেন তখন, বিশেষ করে আপনি যখন পেছন দিকে যাচ্ছেন, আপনার ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে, সার্ভাইকাল রিজিয়নের এক্সারসাইজ হচ্ছে। আর সার্ভাইকাল রিজিয়নের যখন এক্সারসাইজ হয় তখন কিন্তু আপনার এই ব্যথা বেদনাগুলো হ্রাস হয়। যে আপনি পেছন দিকে যাচ্ছেন, ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে। আবার একটু পেছন দিকে যান, যান সামনের দিকে। প্রিয় দর্শক, আমরা শশকাসন প্রাণায়াম দেখছি। এবার আস্তে আস্তে উঠে আসেন, আস্তে আস্তে উঠে আসেন এবং হাত দুটো হাঁটুর উপরে রেখে বজ্রাসনে আরাম করে বসুন। শশকাসন প্রাণায়াম আমরা বলছিলাম যে এটা ফুসফুস শক্তিশালী হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য উপকার হয়। তাছাড়া আপনি দেখবেন যখন এই প্রাণায়ামটা করা হয়, আমাদের যে হিপ আছে, নিতম্ব, কোমর এবং পেটের যে অতিরিক্ত চর্বি, সেগুলো কিন্তু দূর হয়, কারণ এগুলার এক্সারসাইজ হচ্ছে। এই প্রাণায়ামের সঙ্গে সঙ্গে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হচ্ছে। এই জন্য অতিরিক্ত চর্বি, বিশেষ করে লোয়ার পার্টের নিতম্ব, কোমর এবং পেটের অতিরিক্ত চর্বি দূর করার ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারি। অজীর্ণতা দূর হয়, পেটের যে সমস্যা আছে, পেটে নানান ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে দূর করে, হজম শক্তি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাও দূর হবে। তলপেট ঝুলে যাওয়া রোধ করে, বিশেষ করে মহিলাদের সন্তান প্রসবের পর একটা প্রবণতা থাকে যে এটা ঝুলে যাওয়ার। তো এই ঝুলে যাওয়াটাকে, পেটটাকে যাতে ঝুলে পড়তে না পারে, ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তার যখন বলবেন যে না এখন আসন করা যাবে, এক্সারসাইজ করা যাবে, তখন আপনি এটাকে শুরু করে দেবেন। দেখবেন যে এই ঝুলে যাওয়াটাকে আপনি রোধ করতে পারছেন। পেটের একটা নির্দিষ্ট শেপ থাকছে, সুদৃশ্য সুন্দর একটা শেপ। আর কি করে শরীর মনে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়, প্রশান্তি পাওয়া যায়। তো এটাকে আমরা
এটাকে আমরা অনুশীলনে রাখবো। এটার নাম হচ্ছে শোষকাসন প্রাণায়াম। প্রিয় দর্শক, আমরা যদি সময় পাই জিনিসটাকে আবারও দেখাবো, দুটো প্রসেসটাকে আমরা দেখাবো, আর সেই সঙ্গে আমরা প্রাকৃতিক কিছু টিপস নিয়েও আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের শোষকাসন। শোষকাসন, রাবিট পোস্টার, এটাকে আমরা একটু দেখি। রাবিট পোস্টারে আগেই বলেছি নানান ধরনের স্টাইল রয়েছে, তার মধ্যে এটা একটা সহজ স্টাইল, সেই স্টাইলটাকে আমরা দেখছি। আমরা বজ্রাসনে বসে আছি। বজ্রাসনে বসার পর দুই হাত আমরা ভূমিতে নেব। হ্যাঁ, ভূমিতে নিয়ে যান। হাঁটু দুটিকে একটু ফাঁকা করি, যতটুকু পারেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান। তারপর আস্তে আস্তে আমরা হাত দুটো সামনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, চিবুক আপনার ভূমিতে স্পর্শ করা অবস্থায় থাকছে। রিল্যাক্স, বি রিল্যাক্স দেয়ার। 10 সেকেন্ড টু 30 সেকেন্ডস মিনিমাম। অন্যরকম একটা আনন্দের ভাব সৃষ্টি হয়, এটাকে আমরা যেন অনুশীলনে রাখি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকলাম, আস্তে আস্তে আগের পজিশনে চলে আসে। হ্যাঁ, আস্তে আস্তে হাত নিয়ে আসেন। হ্যাঁ, আস্তে আস্তে হাত নিয়ে আসেন। হাঁটু দুটো সোজা করে আস্তে আস্তে আমাদের বজ্রাসনে আমরা বসি। বজ্রাসনে বসি আমরা। হ্যাঁ, গুড। তাহলে আসনটা আমরা দেখে নিলাম যে আমাদের শোষকাসন। এবার এই শোষকাসন প্রাণায়াম করব আমরা। প্রাণায়াম করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে আমাদের হাত দুটো তো হাঁটুর উপরেই থাকছে। ডান হাতটাকে আমরা ফিস্ট করি, মুঠি পাকাই। এবার ডান হাতটাকে পিছনে নিয়ে যাই, পিঠে নিয়ে যাই। বাম হাত দিয়ে কবজিটাকে ধরি। গুড। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে যাই, দম নিই। গুড। রিল্যাক্স হতে, প্রিয় দর্শক, রিল্যাক্স হতে এটাকে আপনি করবেন। হ্যাঁ, চাইলে আপনি চোখটাকে বন্ধ রেখেও করতে পারেন, খোলা রেখেও করতে পারেন। তবে চোখ বন্ধ করে যদি অভ্যস্ত হতে পারেন সবচেয়ে ভালো, এটা উপকারটা বেশি হয়। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই, অর্থাৎ ভূমিতে আমাদের কপালটাকে স্পর্শ করাই। এবার দম নিতে নিতে আমরা আবার দাঁড়িয়ে বডিটাকে সোজা করি। দম নিতে নিতে আগের পজিশনে। হ্যাঁ, পেছন দিকে যাচ্ছে। হ্যাঁ, গুড। এবার স্বাভাবিক অবস্থায় বজ্রাসন, হাত হাঁটুর উপরে রাখেন, স্বাভাবিক অবস্থায় থাকেন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা আবারও দেখে নিলাম যাতে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন, অনুশীলন করতে পারেন। তো এই প্রাণায়াম এবং আসনটাকে আমরা অনুশীলনে রাখবো। অদ্ভুত প্রশান্তিতে আপনার দেহ মন ভরে থাকবে সারাক্ষণ। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের নেচারোপ্যাথি টিপসে আমরা চলে যাই। আজকের আমাদের যে নেচারোপ্যাথি টিপস, সেটা খুব সহজ। কি করতে হবে? বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অশান্তিতেই থাকেন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, নানান ধরনের জটিলতা। তো ডায়াবেটিসের নিরাময়ে নানান ধরনের প্রাকৃতিক পন্থা রয়েছে। এক একজনের ক্ষেত্রে এক একটা পন্থা কাজ করে। আপনি সহজ একটা ফর্মুলা অনুসরণ করতে পারেন এবং যে জিনিস ডেইলি আপনি খাচ্ছেন সেটার সঙ্গে যদি সংযুক্ত করে নিতে পারেন, ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে অনেকটা আপনি সহযোগিতা পাবেন। বিষয়টা কি? সেটা হচ্ছে চা, অথবা আমরা দুধ খাই, মিল্ক খাই। কি করেন? যখনই আপনি দুধ খাচ্ছেন, মিল্ক খাচ্ছেন, 1 চিমটি অথবা 1 চিমটি থেকে 5 চিমটি, 1 চিমটি হলুদ আপনি এরকম করে তুলবেন। 1 গ্লাস বা 1 মগ আপনি যে দুধ খাচ্ছেন এই দুধের মধ্যে দিয়ে দিন, একটু নাড়েন, খেয়ে ফেলেন। আপনি ডায়াবেটিস থেকে ধীরে ধীরে দূরে থাকবেন। কেন? কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটাকে ডায়াবেটিস কন্ট্রোলে সহযোগিতা করে। আবার আমরা কি খাই? চা খাই। তবে আমরা আগেও বলেছি, চা যদি খান, চাই খাবেন, চায়ের সঙ্গে দুধ মেশাবেন না, চায়ের সঙ্গে চিনি মেশাবেন না। নো সুগার, নো মিল্ক। যখনই আপনি চায়ের সঙ্গে দুধটা মেশালেন, আর চিনিটাকে তো বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। তো বিষ যখন চায়ের সঙ্গে দিলেন, এই চা খেয়ে কোনো লাভ হয় না। আবার এই চায়ের সঙ্গে আপনি যখন আবার দুধ দিলেন, দুধ চা, এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে যারা পাকস্থলীর সমস্যায় ভুগছেন, যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিক আছে, তারা কোনো ক্রমেই দুধ চা খাবেন না। এটা পাকস্থলীতে এমন একটা কেমিক্যাল সৃষ্টি করে, যে কেমিক্যালস আপনার পাকস্থলীটাকে 12টা বাজিয়ে দেবে, অর্থাৎ এটার আপনার হজম হয় না। এই জিনিসটা যখন আপনি চায়ের সঙ্গে দুধ মেশান, যে টক্সিনটা সৃষ্টি হয়, সেটা আপনার বডিতে গিয়ে স্টোমাকে ট্রাবল সৃষ্টি করে। এই জন্য যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, পেটের নানান জটিলতা আছে, তারা দুধ চা থেকে দূরে থাকবেন। তো যেটা বলছিলাম, যে চা আমরা যেহেতু খাই, কি চা খাবেন? শুধু লিকার চা, দুধ নাই, চিনি নাই,
আর চায়ের রাজা হচ্ছে, আমরা আগেও বলেছি, চায়ের রাজা হচ্ছে সবুজ চা, গ্রিন টি। এই গ্রিন টির মধ্যে কি করেন, 1 চিমটি, 2 চিমটি, 3 চিমটি, 5 চিমটি, কারণ অনেকে আবার হলুদ খেতে পারেন না, এই হলুদ গুঁড়াটাকে আপনি দিয়ে দেবেন 1 চিমটি থেকে 5 চিমটি, আপনি যতটুকু সহ্য করতে পারেন, নাড়েন, চাটা খান। শুধু যে আপনি ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার পাবেন তা না, কারণ এই হলুদের মধ্যে ক্যান্সার বিরোধী একটা উপাদান আছে, কারকিউমিন। এই কারকিউমিন যখন আপনি খাচ্ছেন তখন কিন্তু আপনার স্ট্যামিনা বাড়ছে, শরীরে শক্তি পাচ্ছেন। তো প্রাকৃতিক পন্থায় যদি অসুস্থতা থেকে দূরে থাকতে চান, ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার, নানান ধরনের অসুখ বিসুখ, এই হলুদটাকে যুক্ত করে নেবেন, দেখবেন যে চায়ের যে উপকার সেটা তো পাবেন, চা খেলে যে চাঙ্গা হওয়ার সুবিধা সেগুলো আপনি পাচ্ছেন, অথবা দুধ খেলে যে পুষ্টি শরীরে আসছে সেটার পুষ্টির পাশাপাশি আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো প্রিয় সুহৃদ, আপনারা আজকে একটা প্রাণায়াম, একটা আসন এবং একটা টিপস দেখলেন, জানলেন, সেটাকে অনুশীলনে রাখবেন, চমৎকার সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবেন। তো আগামী পর্বে আমরা আবারও আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয়, নতুন আসন, প্রাণায়াম, মুদ্রা, এই ধরনের বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, শিখে নিলাম যোগার নতুন কিছু কসরত। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে, তবে তার আগে শিরোনামগুলো পড়ে নিচ্ছি। প্রথমে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম পড়ছি। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, এবং আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি করোনা নিয়ে আবারও উৎকণ্ঠা। এরপরে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে বাদল গ্রেপ্তার, কাদের মির্জা নজরদারিতে, এবং প্রধানমন্ত্রী বললেন উপজেলা পর্যায়ে পৌঁছবে আধুনিক চক্ষু সেবা, এবং জামায়াত প্রশ্নে এখনো উভয় সংকটে বিএনপি। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে যাত্রী বোঝাই বাসে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ, এবং কোম্পানিগঞ্জে আতঙ্ক, চলছে গ্রেপ্তার। দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে তদন্তে হাসান মাহমুদকে চাইছেন কাদের মির্জা, এবং আড়ি পাতার যন্ত্র ও অস্ত্র চায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলা ট্রিবিউন বলছে তাদের শিরোনামে জামানত ছাড়া 500 কোটি টাকার ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, এবং আরেকটি শিরোনাম তারা করেছে বিনা দোষে 4 মাস কারাবাস। এরপরে ডেইলি সান তাদের শিরোনাম করেছে ট্রাফিক ইনডিসিপ্লিন অন রোডস, নিউ ট্রান্সপোর্ট ল গোয়িং ইন ভেইন, এবং আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি রাইস প্রাইসেস কিপ সোরিং। এরপরে আমাদের হাতে রয়েছে ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে স্মুথ রেলওয়ে ট্রাফিক নট সুন, এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি লোকাল এয়ারলাইন্স ব্রেস ফর অ্যানাদার ব্লো। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে বাইডেন টু ডিরেক্ট স্টেট টু মেক অল অ্যাডাল্টস এলিজিবল ফর ভ্যাকসিন বাই মে 1। দর্শক, মোটামুটি এই ছিল আজকের শিরোনামগুলো আমার হাতে থাকা। এই শিরোনামগুলো নিয়ে এ পর্যায়ে আমরা সংবাদপত্র পর্যালোচনা করতে চাই। সংবাদপত্র পর্যালোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক এবং লেখক নাজমুল হক। নাজমুল হক, আপনাকে আজ সকালের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। নাজমুল হক, আমি যে শিরোনামগুলো পড়ছিলাম মোটামুটি সব দৈনিকে আমরা কয়েকটি শিরোনাম আমরা একই রকম দেখেছি, আবার ভিন্ন রকম শিরোনামও আমরা পড়লাম। করোনা কাল চলছে দীর্ঘদিন ধরেই, আমরা আবারও একটু দৃষ্টি রাখতে চাই, কারণ আমরা বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম দেখছি যে করোনা নিয়ে আবারও উৎকণ্ঠা বেড়েছে, মৃত্যু এবং সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে নিয়ম মানছে না কেউই। তো সব মিলিয়ে এই যে করোনা পরিস্থিতি আবার যে একটি সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এখন আসলে আবারও মনে হয় আমাদেরকে এটি নিয়ে সিরিয়াস হওয়া উচিত এবং আলোচনায় আসা উচিত আবারও। এই যে আবার মানুষের যে এই যে নিয়ম না মানার বিষয়টি এবং সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে, এটার কারণ হিসেবে কি মনে করছেন? ধন্যবাদ নিউজ 24-কে। আপনি জেনে থাকবেন যে গত ফেব্রুয়ারি মাস প্রায় 28 দিনের মধ্যে 21 দিন কিন্তু সংক্রমণের হারটা ছিল 3% কাছাকাছি।
আর 4-5 দিন ছিল যে 4% কাছাকাছি। বাট আপনি যদি মার্চের যে প্রথম সপ্তাহটা দেখেন, আজকে প্রথম সপ্তাহ বা আজকে যদি 11 দিনের বিশ্লেষণটা নেন, তাতে দেখবেন যে মার্চের শুরুতেও 400 জন ছিল এবং গতকালকে কিন্তু 1051 জন রোগী শনাক্ত হলো। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে আমাদেরকে, যে অসতর্কতা বা স্বাস্থ্যবিধি না মানার কারণে যে আমরা ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছি, সে বার্তাটা কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। যেখানে আপনার এই 10 দিন 11 দিন আগেও 400 রোগী আমরা শনাক্ত করেছি, গতকালকে সেটা শনাক্ত হয়েছে 1051, তার আগের দিন শনাক্ত হয়েছে 1012 জন বা 9 জন। তার মানে 1000-এর ঘরে অলরেডি দুই দিন আমরা চলে যাচ্ছি। তার মানে শনাক্তটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো শনাক্তের হার প্রায় ডাবলেরও বেশি। এটা কিন্তু ভয়ঙ্কর দিকে একটা বার্তা দিচ্ছে। তাতে আমরা যেটা বুঝতেছি যে মানুষের যে সতর্কতার যে জায়গা, স্বাস্থ্যবিধি মানার যে জায়গা, সেই জায়গাটা মানুষ একেবারে ছেড়ে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে গতকালকে পর্যন্ত আপনার টিকা গ্রহণ করেছে 42 লক্ষ সামথিং। তার মানে আমরা যদি পার্সেন্টেজ আকারে হিসাব করি, সেটা 3%-এর কাছাকাছি বা 3%-এর মতো। আর 97% মানুষ কিন্তু এখনো ভ্যাকসিনের আওতার বাহিরে। কিন্তু আমার কাছে যে চিত্রগুলো মনে হচ্ছে, গতকালকে আমি একটি পাবলিক ট্রান্সপোর্টে আসতেছিলাম, সেখানে একজন লোক মাস্ক বিক্রি করতেছিল এইভাবে যে বাইরে অনেক ধুলা, আপনারা মাস্ক ব্যবহার করুন। তার মানে তার ভিতরে একটা ধারণা হয়ে গিয়েছে যে মাস্ক এখন ধুলার জন্যই ব্যবহার করবে আমরা, এখন আর ভাইরাসের ভয়টা নেই, ভাইরাসের ভয়টা হয়তো বা কেটে গেছে, ভাইরাসের কথা বললে মানুষ মাস্ক কিনছে না। এটা কিন্তু এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর বার্তা, যে মানুষ এখনই ধারণা করে নিয়েছে বাংলাদেশ থেকে সংক্রমণের যে মাত্রা, সেই মাত্রা হয়তো বা চলে গিয়েছে, আমরা এখন নিরাপদ। আর যেহেতু 3% মানুষ আমরা মাত্র ভ্যাকসিন নিতে পেরেছি, বাকি 97% মানুষ ভ্যাকসিন নেয়নি, তাদের ভিতরে একটা ধারণা জন্ম নিয়ে গিয়েছে যে যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, এখন আমাদের মাস্ক ব্যবহার না করলেও চলবে, স্বাস্থ্যবিধি না মানলেও চলবে, যা আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। এই ধারণাটা আসলে কেন জন্মালো আপনি কি মনে করেন? এই যে সাধারণ মানুষের ভিতর, ব্যক্তিগতভাবে যেহেতু আমি করোনা ট্রেন্ডটা নিয়ে অনেক লেখালেখিও করেছি, অনেক কলাম লিখেছি, তাতে আমার একটা ধারণা আসছে মানুষের ভিতর। আপনি দেখবেন যে কোনো মহামারীতে, বিশ্বের যত মহামারী আপনি গবেষণা করবেন, সেই মহামারীগুলো প্রথম ঢেউ চেয়ে দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউয়ে মানুষের মৃত্যু বেশি হয়। কারণ কি? প্রথম ঢেউয়ে মানুষ সতর্ক থাকে। আপনি আমি যতটা সতর্ক ছিলাম প্রথম অবস্থায়, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজিং করা, ঘরের বাইরে কাপড় চোপড় খুলে আসা, ঘরের ভিতর সতর্কতার সাথে ঢোকা, এখন কিন্তু আমরা হয়তো বা কেউ অতটা সতর্কতা মেনটেন করি না। যার কারণে প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে এই মহামারীগুলোতে মানুষ মারা যায় বেশি। আরেকটা বিষয় হচ্ছে মানুষের ভিতরে একটা ধারণা জন্ম নিয়ে গিয়েছে, যেহেতু জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত এই সংক্রমণের হারটা কমতে কমতে, আপনি জানেন এক সময় বাংলাদেশের সংক্রমণের হার ছিল 32%, সেটা কমতে কমতে 2% নেমে আসছে। এক সময় 64 জন মারা গিয়েছিল একদিনে, সেটা কমতে কমতে আপনার 6 জনে চলে আসছিল। একদিনে আপনার 4019 জন আক্রান্ত হয়েছে, সেটা কমতে কমতে 200 জনে আক্রান্ত চলে আসছে। মানুষের ভিতর ধারণা যে তাহলে তো যেহেতু সংক্রমণ এতটা কমে আসছে, এখন আর আমার সতর্কতা না মানলেও হবে, বা আমার স্বাস্থ্যবিধি না মানলেও হবে। এই যে একটা ধারণা মানুষের ভিতরে আসছে, অথচ এই ধারণাটা নাই যে করোনা কিন্তু একজন থেকেই আজকে প্রায় 16 বা 17 কোটি মানুষ এই একজন করোনা রোগী থেকে আক্রান্ত হয়ে 16-17 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এই যে ধারণাটা যে একজন করোনা রোগী এনাফ, বিশেষ করে নতুন যে স্ট্রেনটা আসছে, আপনি জানেন যুক্তরাজ্য থেকে যে স্ট্রেনটা নতুন আসছে, যেটা সংক্রমণের হার 80% বেশি, এবং এটা এত দ্রুত ছড়ায় যে আগে যে আমরা স্ট্রেনটা আমাদেরকে সংক্রমণ করতো, তার চেয়ে এখন এটা প্রায় 5-6 গুণ বেশি দ্রুত ছড়াচ্ছে। এবং সিলেটে অলরেডি এটা 1 মাস থেকে প্রায় 40 দিন আগে এটা ধরা পড়েছে, যেটা আমরা কিছুদিন আগে গবেষণায় বের করতে পারলাম। তার মানে এখন মানুষের ভিতরে একটা যে ধারণা যে আমরা এখন সংক্রমণ মুক্ততার একেবারে শূন্য পর্যায়ে চলে গিয়েছি। আপনি একটা জিনিস জেনে থাকবেন, ইংল্যান্ডে বা এই যে লুক্সেমবার্গ বা অস্ট্রেলিয়া, কিছু কিছু দেশে কিন্তু সংক্রমণটা 0.05-এর নিচে নেমে আসছিল, সেখান থেকে সাই করে বেড়ে এটা অনেক দূর এগিয়ে গিয়েছে। এবং এখন কিন্তু ইংল্যান্ড, মেক্সিকো বা ব্রাজিল, তারা কিন্তু টালমাটাল হয়ে গিয়েছে। তার মানে আমরা যেটা ধারণা করতেছি যে এই স্বল্প পরিমাণের বা একেবারে 2-1% সংক্রমণ থেকে অনেক দেশে সংক্রমণের মাত্রাটা 33-34 বা 40% পর্যায়ে চলে গিয়েছে, যেটা এখন ব্রাজিল টালমাটাল। তাদের মৃত্যুর হার গতকালকে ছিল বিশ্বের সর্বাধিক মৃত্যুর হার তারা দেখেছে। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার যদি কঠোরতা অবলম্বন না করে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে,
সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের দেশে 2% থেকে অলরেডি এটা 6%-এর দিকে চলে গিয়েছে। আমাদের একটা ধারণা ছিল যে শীতকালে হয়তো বা আমাদের এটা মাত্রাটা বাড়তে পারে, কিন্তু আমরা দেখলাম বিবিসি যেটা নিউজ করলো গবেষণা রিপোর্ট নিয়ে, যে আমাদের দেশে এটা গরমকালেই চরম মাত্রায় থাকবে। গত বছর এটা গরমকালে চরম মাত্রায় ছিল, এবছর একটা গরমকালে চরম মাত্রায় থাকতে পারে। শীত প্রধান দেশে তারা হিটার ইউজ করে, এই হিটার থেকে একটা বাতাসই বারবার ঘুরে। আর বাংলাদেশে যেহেতু ঘনবসতি এবং গরমের মাত্রাটা, বাংলাদেশের মানুষ অনেক মানুষ এসি বা আপনার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করে, সেই একই বাতাসটা যখন ঘরে বারবার ঘুরতে থাকে, ভাইরাসটাও ঘুরতে থাকে, সেখান থেকে সংক্রমণটা বেশি বাড়ে। গাড়িতে বলেন, বাড়িতে বলেন, আমরা যখন এসি ব্যবহার করি, এই এসির বাতাসটা যখন আমরা বারবার ইউজ করি, একই বাতাসটা, এয়ারটা যখন বারবার ইউজ করি, ওই বাতাসটা কিন্তু ওই জামটা বা ভাইরাসটা ওই বাতাসে ঘুরতে থাকে। তার মানে আমাদের দেশে আমরা যদি মনে করি শীত শেষ, আমাদের সংক্রমণের চিন্তাও শেষ, ভুল। আমাদের দেশের যে আবহাওয়াটা, এই আবহাওয়ার জন্য গরমের মধ্যে এটা সর্বাধিক উপযোগী একটা সংক্রমণ মাত্রা পায়। তাই আমি মনে করি এটা খুব সতর্কতা আগাতে হবে আমাদের দেশে। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো দিকে কিন্তু আপনি আসলে টাচ করেছেন, যেখান থেকে আমরা অনেকগুলো নতুন তথ্য পেলাম। আরেকটি বিষয়ে একটু আলাপ করতে চাই, যেটা আমরা দেখলাম যে বাংলা ট্রিবিউনে দুটো বিষয় এসেছে। একটি হচ্ছে আপনার বিনা দোষে 4 মাসের কারাবাস। এখানে তারা বলছে পুলিশের অবহেলায় বিনা দোষে 4 মাসের কারাবাসের একটি ঘটনা ঘটেছে আশরাফ আলী মিন্টু মোল্লা নামে একজন দিনমজুরের সাথে। এই ধরনের ঘটনা আসলে কিভাবে এড়ানো যায় বা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেন বারবার হচ্ছে? আরেকটি বিষয় ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে খুবই আমাদের জন্য ইতিবাচক, যে জামানত ছাড়া 500 কোটি টাকার ঋণ পাবে নতুন উদ্যোক্তারা। সংক্ষেপে এই দুই বিষয়ে আপনার মতামত। প্রথমে আমি ওই যেটা বললাম, যে আপনি যেটা তুলে ধরলেন যে বিনা দোষে কারাবাস, আমি ঢাকা ট্রিবিউনে দেখলাম একটা নিউজ। আপনি তার আগে জানেন যে জাহেলাম আমাদের একজন বিনা দোষে অনেক দীর্ঘ প্রায় 2 বছরের মতো কারাবাস করেছিল। কারাবাসের বিষয়টা কেউ কেউ তো এটা আপনার ইনটেনশনালি করে থাকে, কোনো কোনো পুলিশ কর্মকর্তা, আর কোনো কোনো পুলিশ কর্মকর্তার ভুলে এটা হয়ে থাকে। আপনি জেনে থাকবেন, আমরা জেনেছিলাম যে অনেকের যখন তারা আসামি, খুব প্রভাবশালী আসামি হয়ে থাকে, তখন সেই প্রভাবশালী আসামিকে আড়াল করার জন্য বা সেভ করার জন্য যারা খুব দুর্বল প্রকৃতির মানুষ বা একেবারে খেটে খাওয়া মানুষ, তাদেরকে তারা ভিক্টিমাইজ করে বা তাদেরকে আসামির ওই জায়গায় পুনর্বিন্যাস করে, পুনর্স্থান করে অনেক সময় পুলিশ তাদেরকে ইন্টেনশনালি জেলের ভিতর দিয়ে থাকে। আবার অনেক সময় নামের ভুল বা পিতার নামের জায়গায় ভুল থাকে বা আইডেন্টিফিকেশন অনেক সময় ঝামেলা থাকে, ওগুলোর জন্য অনেক সময় ভুল কারণে এগুলা জেল হাজতে অনেক সময় প্রেরণ করা হয়। তবে সেক্ষেত্রে আদালতের একটা উচ্চ আদালতের একটা পর্যবেক্ষণ ছিল যে কোনো একজন আসামি যাতে ভুল বার্তায় বা ভুল আইডেন্টিফিকেশনে জেলে না যায়, সেই ক্ষেত্রে আদালতের নির্দেশনা হচ্ছে সর্বোচ্চ সতর্কতার সাথে সেটা বিচার বিশ্লেষণ করার জন্য। যদি মনে হয় প্রয়োজনে যে আসামি, আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে মূল আসামি কিছুটা ছাড় পেয়ে যাচ্ছে, তারপরও বিনা দোষে যাতে কেউ কারাবাস না করে, সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে তার পরিচয় আইডেন্টিফিকেশনের ব্যাপারটা। আর যারা ইন্টেনশনালি একজনের জায়গায়, প্রভাবশালী জায়গায় একজন দুর্বল মানুষকে কারাগারে প্রেরণ করে, সেক্ষেত্রে আমি মনে করি যে পুলিশ তদন্ত কর্মকর্তা থাকে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। যদি তাদেরকে শাস্তির আওতায় আনা যায়, তাহলে কোনো পুলিশ কর্মকর্তা এই ধরনের কাজ করার আর সাহস পাবে না। এবং এটা আদালতের, উচ্চ আদালতের এই মুহূর্তে আমি মনে করি একটা বড় ধরনের দিক নির্দেশনা দেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি আরেকটা বিষয় তুলে ধরেছেন যে 500 কোটি টাকার একটা তহবিল যারা নতুন উদ্যোক্তা তারা পাবে। আমি যতটুকু এই নিউজটা পড়েছিলাম গতকালকে, সেখানে কিন্তু 500 কোটি টাকা একজন সিঙ্গেল বা ব্যক্তি উদ্যোক্তা পাবে না। এটা টোটাল উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা একটা ফান্ড করেছে, যেখানে একজন উদ্যোক্তা বিনা জামানতে প্রায় 1 কোটি টাকা ঋণ পাবে। এবং সেখানে ঋণের যে সুদের হার, সেটাও খুব স্মার্ট একটা সুদের হার তারা ধরেছে, মাত্র 4% সুদের হারে তারা ঋণটা পরিশোধ করতে পারবে। সেক্ষেত্রে স্টার্ট আপ যেটা আমরা বলি, যে নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা বড় ধরনের সুসংবাদ এবং তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য এটা অনেক ভালো, এবং তাদের ব্যবসাটাকে নতুন উদ্যোক্তাদের একটা বড় ধরনের সাহস এটা দিবে আমি মনে করি। এবং এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এত বড় ধরনের একটা ঝুঁকি নিয়ে, যে জামানত ছাড়া 1 কোটি টাকার ঋণ, এটা কিন্তু চারটিখানি বিষয় না।
এই ধরনের ঝুঁকি নিয়ে যে তারা নতুন উদ্যোক্তাকে এগিয়ে নিতে চাচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এতে কি হবে, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নতুন নতুন উদ্যোক্তারা যদি ভালো করে এটাতে সাইন করতে পারে, 1 কোটি টাকা যদি তারা তহবিল পায় এবং সেটাকে তারা যদি প্রপার ইউটিলাইজ করতে পারে, তাহলে যারা আপনার এই বেকার, আমাদের আপনারা তো জানেন আমাদের প্রায় 27 লক্ষ থেকে 40 লক্ষ পর্যন্ত বেকার এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কারণ এই স্টার্ট আপ প্রজেক্ট গুলো যদি একবার দাঁড়িয়ে যায় এবং নিজে প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে এই এদের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হবে। এবং এর জন্য আমি যে নতুন উদ্যোক্তাটা নিয়েছে যে 1 কোটি টাকা তাদেরকে 4% সুদে ঋণ দিবে, তাদের জন্য আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে সাধুবাদ জানাই। এখানে নতুন উদ্যোক্তারা সবসময় এক ধরনের একটা অভিযোগ করে থাকে যে আসলেই যারা প্রকৃত নতুন উদ্যোক্তা তারা আসলে এই ঋণটি পাবে কিনা, যেহেতু এর আগের বিভিন্ন এই ধরনের যে ঋণগুলোর নিয়ে সরকার উদ্যোগ নিয়েছিল সেখানে অনেক ধরনের অভিযোগ এসেছে। আর এইটি আরো বেশি আকর্ষণীয়, 1 কোটি টাকা ঋণ এবং আরো বেশি অনেক বড় সুযোগ। এখানে আসলে কতখানি সঠিক যাদের পাবার কথা তারা পাবে বলে আপনি মনে করছেন? এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ আপনাকে দিতে পারি। আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি করেছিলাম অনলাইন বেসড, এটা হচ্ছে বিখ্যাত বাংলাদেশ, এবং সেটার জন্য আমি কয়েকটা ব্যাংকে গিয়েছিলাম ঋণের জন্য। তো আমি যেহেতু নতুন উদ্যোক্তা, সেখানে আমি তাদের কাছে বারবার আমার প্রপোজাল নিয়ে গেলাম। তো তারা যেটা যাচাই বাছাই করার পর অবজারভেশন দিল আমাকে যে আপনার এটা তো একেবারে নতুন এবং আপনার অনলাইন বেসে আমরা তো ওইভাবে ঋণ প্রোভাইড করছি না। তা আমি বললাম আমার তো যে আপনার সরকার যে নীতিমালা দিয়েছিল সেই অনুসারে তো আমি ঋণ পাই। তো তারা হেসে দিয়ে প্রায় অনেক ম্যানেজার আমাকে বললো যে অ্যাকচুয়ালি আপনি ঋণ পাওয়ার যোগ্য, কিন্তু আমরা সাহস পাচ্ছি না এই ধরনের একেবারে নতুন প্রজেক্টে আপনাকে ঋণ দেওয়ার জন্য। তো আমি লাস্টে তাদেরকে বললাম অন্তত আমাকে 10 লক্ষ টাকা দেন যাতে আমি আমার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারি। কিন্তু তারা ওই ধরনের সাহসও করলো না। পরবর্তীতে আমি শাহজালাল ইসলামী ব্যাংক, একটা ব্যাংক ছিল আমার বাসার পার্শ্ববর্তী, তাদেরকে আমি আমার টোটাল প্রজেক্টটা নিয়ে দেখালাম, তাদেরকে আনলাম, তাদেরকে কয়েক দফা দেখালাম আমার যে ব্যবসা হচ্ছে, আমি যে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছি, অনেক কিছু যাচাই বাছাই করে তারা মাত্র আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। তাতে কি হচ্ছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু এখন দ্রুত গতিতে রান করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুটো প্রশ্নের জবাবই আপনি দিয়েছেন এবং সেখানে আসলে অনেকগুলো বিষয় চলে এসেছে। আরেকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমরা বেশ কয়েকটি বিষয়ে দেখলাম যেগুলো গুরুত্বপূর্ণ এবং জনসম্পৃক্ততা রয়েছে। সবগুলোই বেশিরভাগই রাজনৈতিক। কালকে একটি বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যাত্রী বোঝাই বাসে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামে গ্যারেজে পুড়ে গেছে 11টি বাস। এই হঠাৎ করেই এই সময়টাতে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাগুলো যখন ঘটে তখনই আমরা আবার সচেতন হই। এই যে সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে আসলে কি কি করণীয় বা কেন এই ধরনের ঘটনা ঘটে, এখানে দেখার আসলে কি রয়েছে রাষ্ট্রের দিক থেকে? ধন্যবাদ। এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। গতকালকে যে সিলিন্ডার বিস্ফোরণে যে বাসটি পুড়েছিল সেখানে সম্ভবত একজন শিশু মারা গিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়, যে সিলিন্ডার কে চেক করার যে দায়িত্ব যাদের, তারা এটা ঠিক মতো তাদের তদারকি নেই। কারণ হচ্ছে আমি বিআরটি যে ফিটনেস যে বিষয়টা আছে, যারা ফিটনেসটা চেক করে এবং এই সিলিন্ডারকে স্পেশালি তাদের তদারকি করা একটা কথা রয়েছে, সেটা সম্ভবত 4 মাস থেকে 6 মাসের মধ্যে সিলিন্ডারগুলো তাদেরকে একটা বড় ধরনের তদারকিতে নিয়ে আসতে হয়। কোন এটাতে লিকেজ আছে কিনা, এটাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা এবং কত পরিমাণ প্রেসার, গ্যাসের প্রেসারটা তারা কত পরিমাণ নিতে পারবে, এই প্রেসারের উপর কি ধরনের সিলিন্ডারের স্ট্রেংথটা আছে, এটা টেস্ট করার জন্য 4 মাস থেকে 6 মাসের মধ্যে এটা প্রতিনিয়ত একটা তদারকির আওতায় নিয়ে আসতে হবে। তবে আমাদের দেশে এই সিলিন্ডার তদারকিতে আমার জানা মতে এরকম স্পেশাল কোনো গুরু করে দেওয়া হয় নাই, স্পেশাল কোনো প্রতিষ্ঠান করে দেওয়া হয় নাই। অথচ এটা কিন্তু প্রতিনিয়ত আপনি দেখবেন, যদি খবরের কাগজগুলো পড়েন, এভারেজে প্রতি মাসেই 10 থেকে 15টা ঘটনা পাবেন আপনি সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা। এবং এত মানুষের প্রাণহানি হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তারপরও এখানে যে একটা স্ট্রং তদারকি সেল করা দরকার, এখানে যে একটা তদারকি সেল করে এটা শাস্তির আওতায় আনা দরকার, এগুলোকে বাতিল ঘোষণা করা দরকার, যেগুলো ফিটনেস নাই
ফিটনেস ব্রেনগুলোকে শাস্তির আওতায় এনে একটা বড় ধরনের এটাকে সিস্টেমের মধ্যে আনা দরকার। অসংখ্য ধন্যবাদ নাজমুল হক আপনাকে। দর্শক, সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাংবাদিক এবং লেখক নাজমুল হক। এ পর্যায়ে আমরা জেনে নিব আজকের রাশিফল, এবং আজকের রাশিফল সংক্রান্ত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যোতিষী কেসিপাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে। হারানো কর্ম ও ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মামলা, মোকদ্দমা, কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন, সম্পদ, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, কর্ম ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য, লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত হয়ে থাকবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকন আদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কৌণিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাছাড়া প্রেমী যুগলের প্রেম ভেঙে দিতে পারে। দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বেও কিন্তু ফাটল ধরতে পারে। তাই তো চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী হবে না। তবে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার, উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা অধিক বাড়িয়ে দিতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। দুর্জন আত্মীয় বেশে যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।